ওরা এই কথাটা বলে রাজনৈতিক মাটিটা ফিরিয়ে আনার চেষ্টা করবে। আপাতত পঞ্চায়েত ভোট পর্যন্ত জমি অধিগ্রহণ এখানে হবে না, এটা নিশ্চিত। তাহলে এত জায়গা তো লাগবে না, তখন এই প্রমোটারি ব্যবসার ব্যাপারটা বুঝিয়ে দিল। তারা বলছে একবারে সে মানে সংসদের পিচ রাস্তা, কে বলছে রেয়াপাড়া অব্দি, সরকার ঘোষণা করছে জানিস না একবার রেয়াপাড়া অব্দি এবার পুরো নিয়ে নিবি বলে ওই শিল্পী করার জন্য, ওই কেমিক্যাল হাউস নাকি হবে বলছিল, বলে একবার রেয়াপাড়ার কেলের বার পর্যন্ত ওটা মানে হাউস করে। আমানে বলছি যে না ওই নদী সাইডটা ওর কথা আছে, বলে দেখছি এই নকশা বিভাগ দিয়ে সরকার নকশা দেখছো, নকশা দিয়ে দেখেনি সে কি করে বুঝবে, এইভাবে আমাদেরকে বুঝাটা আমার তো জানি বাবু। মানুষ বুঝেছে যেটা সেলিমনগর হয়ে যাবে, নন্দীগ্রাম থানা গোটা সমস্ত লোককে তুলে দেবে, আমরা কোথায় যাব এই তো ঢুকে গেল মানুষের মধ্যে। তারিখে তো এখানে মিটিং হলো সিদ্দিকুল্লাহ চৌধুরী, ওই মিটিং হওয়ার পরে আমাদের একটু এখানে নিয়ে শিশির অধিকারী, শুভেন্দু অধিকারী, সুপিয়ান, খুশনবী, মিলন প্রধান, সবুজ প্রধান, নিশি মন্ডল, ভবানী দাস, আনসার, নন্দপাত্র, এরা সবাই এখানে বসে এখানে একটা গোপন মিটিং হলো। মিটিং হয়ে যে আমাদেরকে এই পরিকল্পনা ভাবে রাত্রে ওখানে যে একটা হামলা করতে হবে, তবে জনগণকে জাগ্রত করা হবে। মাওবাদীরা সঙ্গে তৃণমূলের সম্পর্কটা কিরকম ছিল? সম্পর্কটা ছিল বলতে মানে দুধে ভাতে। 2 মার্চের পর বিভিন্ন ভাবে দলে দলে লোক আসতে আরম্ভ করে, তখনে মাওবাদী প্রচার হয়নি। এখানে ভূমি বাঁচাও কমিটি থেকে যিনি সভাপতি ছিলেন নিশিকান্ত মন্ডল, একদিন মাইকে প্রচার করলেন যে মাওবাদীরা এসে আমাদেরকে নিঃস্বার্থ এই ভূমি বাঁচাও সম্বন্ধে আমাদের সঙ্গে সহযোগিতা করছেন নিঃস্বার্থভাবে। পরবর্তীক্ষণে সেই মাওবাদীদের তরফ থেকে তখন মাইকে ঘোষণা করলেন, না আমরা মাওবাদীরা আমরা নিঃস্বার্থ ভাবে আসিনি, আমরা রাজনৈতিক স্বার্থে এসেছি, হ্যাঁ রাজনৈতিক সংগঠন করতে হবে। তারা তো নিজেরা আলাদা মিছিল করেছে, মিটিং করেছে, তারা বলছে যে আমরা মাওবাদী, প্রকাশ্যে তো তারা মিটিং করেছে যে আমরা এখানে সংগঠন করতে আসছি, আপনাদের রক্ষা করতে আসছি, অনেক কিছু বলেছে। এবং মাওবাদীকে আমরা লক্ষ্য পড়েছে তো, আছে তো এখানে, তো বাস্তব তো কারখানা তাদের ধরা পড়লো দুটো, যে যেখানে আগ্নেয়াস্ত্রগুলো তৈরি হতো, হ্যাঁ প্রকৃত সেগুলো তো গুছিয়ে গেছে, সরকার ইনকোয়ারি করে তার বাস্তব তুলে নিয়ে গেল। তো এখন মমতা যত ঢাকা দেবো না কেন, এটা প্রমাণ হয়ে গেল সর্বভারতের বিশ্বের কাছে, এবং কংগ্রেস এই যত ঢাকা দেব এখানে পশ্চিমবাংলার নেতৃত্ব, এটা তো বিশ্বের কাছে বা ভারতবর্ষের কাছে তো আর ঢাকা পড়বে না, বাস্তব। মাওবাদী বলতে ওরা কলকাতা থেকে আসতো অনেক মেয়ে এবং ছেলেরা, এসে শুধু আমার বাড়িতে না, ওই প্রবীর মন্ডল কোনো, ঝন্টু মন্ডল কোনো, প্রত্যেকের বাড়িতে জিজ্ঞেস করুন যে আপনাদের বাড়িতে কোনো লোক খেত? তারা কেন? তারা ওই আন্দোলনে সামিল, মানে আমি তোমাদের সঙ্গে আন্দোলন করব। কি আন্দোলনে কি করতো না তারা? তো মানে অস্ত্র শিক্ষা বা প্রশিক্ষণ? অস্ত্র শিক্ষা আমরা শিখিনি, ওরা প্রশিক্ষণ দিত শুনেছি, মোটে দেখি না। তো ওরা যে কি কখন এসে কোথায় থাকে, আমাদের বাড়িতেও খেয়েছি, যে আজকে তোমার বাড়িতে 2 জন খাবে, কেন? এটা কারা বলে দিত? ওরাই বলবে। না আজ এই যে আপনার বাড়িতে 2 জন খাবে, সেটা কারা বলতো? ওরা বলতো, ওই যে নারায়ণ বলে আগে থেকে আসছে, ওই বলে দিত। আচ্ছা, ওকে রেখে না এটাকে, না এটা ইউনিভার্সিটি থেকে এসছে ওরা, আর এরা কে না এরা বুদ্ধিজীবী আসছে, 7-8 জন করে ঢুকে যাবে, গিয়া ওরা বাজারে মিটিং করতো, বাজারেও মিটিং করতো, এখানে আমাদের বড় রাস্তার উপরে বসেও ওরা যখন কথা বলবে আমাদের স্থানীয় লোক কাউকে যেতে দেবে। ওই যত ঢুকেছে, যত মিডিয়া গুলো ঢুকেছে, যত সুশীল সমাজ ঢুকেছে, যত নাট্য শিল্পী, লেখক, হচ্ছে আমরা মেধা পাটেকরের কাছ থেকে আরম্ভ করে মহাশ্বেতা দেবী, প্রত্যেকেই মানে এখানে উত্তেজনা ছড়িয়ে মানুষকে উত্তেজনার পথে এগিয়ে দিয়েছে। কে দেয়নি? কে মাওবাদীদের নিয়ে আসেনি? মাওবাদীরা তাই মাওবাদীদের আনা হয়েছে গাড়ির পিছনে পিছনে, 10টা গাড়ি ঢুকছে, এক মহাশ্বেতা দেবী আছেন, আমি কথার কথা বলছি, পেছনে আর 5টা গাড়ি আছে, আর 5টা গাড়ির লোকগুলো এসে তো নামলো, যাওয়ার সময় কজন গেল? এটা কিনা হচ্ছে কল্যাণী ইউনিভার্সিটির ছাত্র, এটা কিনা কেরল থেকে আসছে, মানে সাহায্যার্থী, ওখানে কিনা মুক্ত হস্তে দান করতে আসছে আনন্দ মার্গে, এখান থেকে কিনা যাদবপুর ইউনিভার্সিটির ছাত্র, এই সমস্ত আসছে, আসছে 100 জন, যাওয়ার সময় দেখা যাচ্ছে যে 10 জন, বাকি 90 জন গেল কোথায়? একজন কেন্দ্রীয় মন্ত্রী আছে গাড়ির পিছনে, একই মঞ্চে গান করলেন, তিনি নেমে গেলেন, তারপরে নামলো কে না রাজনৈতিক দলের নেতা, তারপরে কে না ওই নিষিদ্ধ সংগঠনের নেতা,
মাওবাদীর নেতা। ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি বা তার রাজনৈতিক দলবলের হাতে 11 মাসের সন্ত্রাস আর অত্যাচারের নির্মম অস্ত্র ছিল হাজার হাজার নারী বিগ্রহ এবং ধর্ষণের কাহিনী। যদিও মেডিকেল রিপোর্ট অনুযায়ী এর একটিরও সত্যতা প্রমাণ হয়নি। মমতা ব্যানার্জি ছিল আর অন্যান্য নেতৃত্ব ছিল, এরা মিটিং টিটিং করার পরে মা বোনদেরকে বলছে আপনাদের যে যাদের অসম্মান করেছে, যারা অসম্মান হয়েছেন তারা দাঁড়িয়ে পড়ুন। মেয়েরা তো কেউ উঠতেই যায়নি, তাহলে জানেনি কোনো উঠবে কিনি। বলছে তোমাদেরকে ক্ষতিপূরণ 1 লাখ 2 লাখ টাকা পেয়ে দেওয়া হবে, তোমাদের উঠতে অসুবিধা নাকি? তখন 2000-3000 মেয়ে উঠে পড়ছে, সব কাপড় টাপড় জড়িয়ে উঠে পড়ছে। দিদি একটু আসুন না, কথা বলতে হবে না কিছু। 2007 নভেম্বরে সাতেঙ্গাবাড়ির মীর আকবরের স্ত্রী আখরোজা বিবিকে সিপিএম সমর্থকরা ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। তার 2 নাবালিকা মেয়ে আনোয়ারা ও মনসুরাকেও নাকি ধর্ষণ করা হয়। খুন করে সমুদ্রের জলে ভাসিয়ে দেবার কাহিনী প্রকাশ করে তৃণমূল। 2008 ফেব্রুয়ারি মাসে দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে তাদের এক আত্মীয়র বাড়িতে 2 মেয়েকে পাওয়া যায়। ডাক্তারি পরীক্ষায় মা ও মেয়েরা ধর্ষিতা হওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি। সংবাদ মাধ্যমে হাজারো বিবৃতি দেওয়ার পরও তৃণমূল নেতৃত্বের অনুমতি ছাড়া ক্যামেরার সামনে কেন কথা বলতে চান না আখরোজা বিবি? আমার নেতা আসবে, নেতা যদি বলে বক্তব্য আমাদের তাহেরের সঙ্গে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলুন, যদি বলে সমস্ত বক্তব্য। তো এখানটা ক্যামেরা চালু করে কি ব্যাপারটা কি আমি ফোন লাগান? আপনি ফোন লাগান না, আমার লাগাবার কোনো প্রয়োজন নেই। আরে তিনি আপনার নেতা। শুনুন, আপনাদের কথাগুলো তো পেপারই পৌঁছয়, তাহলে লোকজন জানে কি করে? আপনি যদি কথাই না বলেন, না আমাদের ওসব কথা বলে কোনো লাভ নেই। লাভ নেই? তাহলে আপনাদের কথা লোকজন জানছে কি করে? আমাদের কথা সে শুভেন্দু বাবু যা কিছু আমাদের, তাহলে শুভেন্দু বাবু বলে দেবেন কি যে এখানে কি ঘটেছে, তাহলে বলুন। তার মানে এখানে কে কোন সংবাদপত্র কি কভার করবে, কে কোন চ্যানেল ঢুকবে সেটা আপনারা বলে দেন। সেটা তার আমার নেতা যেটা অর্ডার করবে। কেন সেটা তো আমি আখরোজা বিবির বিষয়ে কথা বলবো, আপনি আখরোজা বিবির স্বামী নন। এখন দেখবেন আমি ওটাকে ভেঙে করে দেখাবো আপনাকে। ক্যামেরা ভেঙে দেবেন বলছেন, এটা কি দাদাগিরি নাকি? দাদাগিরি নাকি যে আপনি বলছেন ক্যামেরা ভেঙে দেবেন? দাদাগিরি কেন? আপনাকে তো বলছি না, সেটা তো আপনার সঙ্গে কথা বলার আগে আপনি জিতটা করছেন না। জিত করিনি, আমি বলছি আপনি তর্ক যেতে পারেন। ক্যামেরা ভেঙে দেবেন? ক্যামেরা ভেঙে দেবেন বলছেন কেন? করেছে আমাদের ক্যামেরা, সে যা করেছে তাকে বলুন, সেইটাই তাদের গিয়ে মারুন। আমাকে বলছেন কেন ক্যামেরা ভেঙে দেবেন? 1998 সালের মে মাসে দক্ষিণ 24 পরগনার ভাঙড় থানার চন্দনেশ্বর ব্লকে অশ্বত্থবেড়িয়া গ্রামের চম্পলা সর্দারের কথা মনে পড়ে? সিপিএম এর বিরুদ্ধে অভিযোগে বিরোধী নেত্রী উত্তাল করে তোলেন গোটা দেশ। চম্পলা সর্দারের মতন আরো একটা গল্প ফাঁদেন তৃণমূল নন্দীগ্রামে রাধারানী আড়িকে নিয়ে। 14 মার্চ 2007 পর ধর্ষণের অভিযোগ এনেছিলেন রাধারানী, যা মেডিকেল রিপোর্টে প্রমাণিত হয়নি। 18 এপ্রিল 2008 আবার সিপিএম সমর্থকদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন রাধারানী। আমার নাম চিত্তরঞ্জন দাস। রাধারানী আড়ি কি হয়? আমার মেজুমে। রাধারানীর বাবা জানান যে 14 মার্চ 2007 তার মেয়ের সঙ্গে ছিলেন তার স্ত্রী এবং তার সঙ্গে ধর্ষণের মতন কোনো ঘটনাই ঘটেনি। করে তার পিজিতে যখন গেছে ধরা পড়ে গেলে সব ধরনের হবে আর কি রে, কিছু দেখতে পারবে না। তখন তার ভাই বলে ঠিক যাও। 18 এপ্রিলও তাদের বাড়িতেই ছিলেন রাধারানী। সেদিন যে গেল ওটা আমার বাড়িতে ছিল। পুরো ঘটনাটাই স্রেফ মিথ্যে বলে উড়িয়ে দেন রাধারানীর বাবা। কলকাতার SSKM হাসপাতালে নানান পরীক্ষার পর মেডিকেল রিপোর্টে জানা গেছে রাধারানী আড়ির ধর্ষণের অভিযোগটা সম্পূর্ণ মিথ্যা। রিপোর্টে আমি কিছুক্ষণ আগেই পেয়েছি, তাতে ইন্টারনাল এক্সামিনেশনে ক্লিয়ার কাট ওনারা বলেছেন যে দ্যার ইজ নো এনি সাইন ক্লিনিক্যাল এক্সামিনেশন রিভেলস দ্যাট যে তাকে রেপ করা হয়েছিল। সেই সময় দেখি কিছু অপরিচিত লোক, ওই যে মাওবাদী নারায়ণ বা আরো বেশ কিছু অপরিচিত মুখ, তারা হচ্ছে এখানে ঘোরাফেরা করছে, তাদের কাঁধে ঝোলা টোলাও আছে। আর তারা ওই দিকে ওই যে গলিটা দেখছেন, ওই গলিতে ওরা মানে ওই যে ব্রিজের এ পাশে যেখানে ওই গলিতে ওইখানে ওরা হচ্ছে
ছিল। এই যে ঠিক এখানে তো কাটান ছিল, এটা তো প্রায় 15 ফুট কাটান ছিল, 6-7 ফুট হচ্ছে গভীর ছিল এই জায়গাটা আর কি। নারায়ণ হচ্ছে ওই জায়গাটায় দাঁড়িয়ে আছে, আর ভরত মন্ডল এই জায়গা থেকে পাথর ছুটছে। হঠাৎ দেখি যে একটা গুলি লেগেছে বলে এখানে ভরত মন্ডল পড়ে গেল। একে তুলে ধরে রেখেছে, বুঝতে পারছেন তো? এইভাবে 3 জন ওদেরই সেই অপরিচিত লোকগুলো ধরে রেখেছে, আর সে ফটো তুলছে প্রায় 5 মিনিট, আর সেই ছটকাচ্ছে, বুঝতে পারছেন তো? ওইভাবে ছটকাচ্ছে দেখবেন, বুঝলেন তো? সেই ফটোটা তুলছে, বিভিন্ন অ্যাঙ্গেলে ফটো তুলছে, তোলার পরে ফেলে দিয়ে না বলছে ওকে 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 বলে তারা পালিয়ে গেল। দাবানলের মতো আরো গুজব ছড়ানো হয় যে ভরত মন্ডলের খুনের জন্য দায়ী সিপিএম। এখান থেকে শঙ্কর সামন্তের বাড়ি কত দূরে আপনারা বুঝতে পারছেন, পান বাড়ি আছে, গাছ আছে, সেইখান থেকে ওই পাখি মারা বন্ধুকে ভরতের এই পারে কিন্তু গুলি লাগার কথা নয়। এই পারে এইটা হচ্ছে একবার প্রি প্ল্যানিং। আমি বলছি তো শঙ্কর সামন্ত কিন্তু মারেনি, মেরেছে ওই নারায়ণ, কারণ ওরা জানে যে লাশ না হলে ওদের রাজনীতি হবে না, বুঝতে পারছেন? খেজুরি থেকেও গুলি করেনি, শঙ্কর সামন্তও গুলি করেনি। এটা না, খেজুরি থেকে এত দূর থেকে গুলি লাগে নাকি? অস্ত্রশস্ত্র নিয়ে বেআইনি জমায়েত করবেন না, বেআইনি জমায়েত করা থেকে বিরত থাকুন। কোনো নেতৃত্ব নয়, ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির কোনো কর্মীও নয়। সামনে রাখা হয় মহিলা এবং শিশুদের, তাদের পেছনে ধরা বাঁশ, গাছের আড়ালে লুকিয়ে থাকে মুখে গামছা বাঁধা ভাড়াটে বন্দুকবাজ। 14ই মার্চে 14 জন মানুষ নিহত হন, তাদের মধ্যে একজনের দেহ এখনো শনাক্ত হয়নি। 8 জন পুলিশের গুলিতে, বাকি বোমা ও ধারালো অস্ত্রের আঘাতে। কিন্তু মানুষের মুখে মুখে সংবাদ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় বিষাক্ত গুজব। ওই ছোট ছোট বাচ্চার মা হলে বাচ্চাকে একটা খুঁজে নি, বাচ্চার মাকে একটা কাঁদে নি, কায়ও কি খোঁজ করেনি যে আমার ছেলেটাকে চিড়িয়া ফেলে দিচ্ছে? যা খোঁজ করবে নি, বাচ্চার মা নিশ্চয়ই তো কাঁদবে, খুঁজবে যে আমার বাচ্চাটা চলে গেছে। যে শ্রীকান্ত পাই আর খোকন সিট, এরা তো বিয়ে দিয়েছে, স্টেটমেন্ট দিয়েছে। এদেরকে আমি সোনাচূড়া বাজারে এসে ধরেছি, নিশিকান্ত মন্ডল ওদের সামনে নিয়ে চলো। আমি এখনো বলবো, এখনো আমি ওদের সামনে বলতে পারবো, নিশিকান্ত মন্ডল এই যে শ্রীকান্ত ভাই বলছে এখানে খুললে অনেক বাচ্চা পাওয়া যাবে, আর ওদের ঠ্যাং ধরে চিড়ে চিড়ে ফেলে দিয়েছে। আর এই যে এই সিটের বুড়ি, ওই নর্মদা সিট, ও আমরা যখন ফিরে আসি তো, যখন নিশিকান্ত বললো, ও তখন দোকান পেতে বসে গেছে। এইখানে রোডের এই পাশে ও একটা দোকান, পানের দোকান পেতে বসে গেছে। ও বলছে যে আমি দেখেছি, নিজের চোখে দেখেছি, ঠ্যাং ধরে চিড়ে 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 ফেলে দিচ্ছে। একদম ফালতু কথা। আর ছোট ছোট ছেলেটাকে চিড়িয়া আমি নিজে দেখেছি। একদম ফালতু কথা। একটা বাচ্চারা লাশ দেখাতে পারবে? একদম বাজে কথা। আজ পর্যন্ত তো কেউ বলেনি যে অমুক বাড়ির বাচ্চাটা গেছে, অমুক বাড়ির লোকটা নিরুদ্দেশ আছে। তাহলে এগুলো তো বানানোই কথা। না হলে সত্যিকারে হলে তো খোঁজ থাকতো, খোঁজ করতো যে আমার বাড়ির বাচ্চারা পাওয়া যাচ্ছে না, সেরকম তো নেই এ পর্যন্ত। তাহলে আমি এটাকে তো নিশ্চয়ই বলবো যে মিথ্যা কথা প্রচার করা হচ্ছে, এটা রাজনৈতিক ফায়দা তোলবার জন্য। এটা ঠিক সত্যি কথা না। কি ভেতরেও হয়েছিল? হ্যাঁ, প্রচারটা ভেতরে হয়েছে যে আমাদের হচ্ছে বাচ্চা চলে গেছে, এ করে দেওয়া হয়েছে, মেরে দেওয়া হয়েছে, গাড়ি ভর্তি করে লাশ নিয়ে চলে গেছে ওপারের খেজুরিতে। কিন্তু গাড়ি ভর্তি করে যেখানে লাশ যায় সেখানে একটা মানুষও কি নিরুদ্দেশ থাকে না? তাহলে সেই লাশগুলো কোথা থেকে এলো? তারা কি আকাশ থেকে পড়লো? পুলিশ যেগুলো গুলি করেছে, করে যে লরি করে নিয়ে গেছে, সে এটা কোথায়? যারা মারা গেছে বা যারা হয়তো তাদের সেইটা কোন বাড়ির লোক, সেটা তো খোঁজ দিতে পারবে? বলুন, আমরা তো মানুষ নাকি? একদম ফালতু কথা।
এ তো আমি তোমাকে বলছি না 3রা জানুয়ারি বা 6ই জানুয়ারির পর থেকে এখানে রাজনীতি উঠেছে। আমি বলছি এই আন্দোলনের রাজনীতি পার্টির ঝান্ডাটা উঠলো কেন?